প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা কথা বলবো তোমাদের বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ সাধু ও চলিত ভাষারীতি নিয়ে। আমাদের আজকের বিষয় তাই সাধু ও চলিত ভাষারীতি। সাধু ও চলিত ভাষারীতি নিয়ে কথা বলার আগে আমরা একটি প্রচলিত শব্দের দিকে নজর দিতে চাই। গুরুচণ্ডালী দোষ, এই শব্দটার সঙ্গে তোমরা কম বেশি সবাই পরিচিত। দেখো, এই শব্দটা বর্তমানে আমরা যে অর্থে ব্যবহার করি ব্যাপারটা অনেকটা এরকম যে ব্যাকরণ অনুযায়ী ভুল। ব্যাকরণ অনুযায়ী যেটা ভুল সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। মানে সাধু ভাষা এবং চলিত ভাষার মিশ্রণ, এটা ব্যাকরণ অনুযায়ী যে ভুল এটা বোঝানোর জন্যই আমরা এই গুরুচণ্ডালী দোষ শব্দটা ব্যবহার করি। কিন্তু একটা সময় এই গুরুচণ্ডালী দোষ শব্দটা এরকম অর্থে প্রয়োগ করা হতো না, একটু খারাপ অর্থ বোঝানোর জন্য খারাপ অর্থেই যেন এটাকে নির্দেশ করা হতো। সেটা কেমন? চণ্ডাল, দেখো গুরু চণ্ডালীর মধ্যে চণ্ডাল শব্দের অর্থ হচ্ছে মুচি। গুরু শব্দের সঙ্গে মোটামুটি তোমরা সবাই বেশি পরিচিত, ভালোই পরিচিত। সেটা হচ্ছে যে গুরু মানেই হচ্ছে পণ্ডিত ব্যক্তি। এখন পণ্ডিত ব্যক্তি এবং মুচি কখনো একসাথে বসতে পারবে না, এবং বসলে সেটা খুব খারাপ ব্যাপার হয়ে উঠবে। ধরো তোমরা জানো যে আমাদের ভারতবর্ষে একটা সময় এই জাতপাত প্রথাটা অনেক বেশি মেনে চলা হতো। জাতপাতের ব্যাপারটা অনেক প্রকট আকার ধারণ করেছিল। বৈষম্য, মানুষের মধ্যে মানুষের বৈষম্য, সেটা কেমন ছিল? ধরো কোনো একজন গরিবের বাড়িতে হয়তো কোনো একটা দাওয়াত দিয়েছে গ্রামের মানুষদের, সেখানে সবাইকেই সমানভাবে হয়তো বসতে দিয়েছে। সেখানে একটা তুল কালাম কাণ্ড ঘটে যেত যদি এই পণ্ডিত এবং মুচিকে পাশাপাশি বসতে দেওয়া হতো। কারণ ধরে নেওয়া হতো পণ্ডিত মানে হচ্ছে সমাজের সবচেয়ে উচ্চ স্তরের মানুষ, আর মুচি মানে সমাজের সবচেয়ে নিকৃষ্ট স্তরের মানুষ, সমাজের সবচেয়ে নিচের স্তর, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। তাই তাদেরকে কখনো একসাথে বসতে দেওয়া যাবে না, তাদেরকে সবসময় আলাদা রাখতে হবে। মুচিকে একেবারে ঘৃণার চোখে দেখা হতো, ব্যাপারটা এরকম ছিল। তো যখন সাধু ভাষা এবং চলিত ভাষা এটাও গড়ে উঠছে, তখনও ঠিক ব্যাপারটা এরকম ঘটেছে যে এই সাধু ভাষাকে গুরুর সমতুল্য মনে করা হয়েছে। গুরুর সমতুল্য সাধু ভাষা, পণ্ডিতদের ভাষা। আর চলিত ভাষা হচ্ছে এই যে মুচিদের ভাষা, মুচির সমতুল্য। তখন এরকমভাবেই এটাকে বিবেচনা করা হতো। তবে এখন আর এটা নেই, এখন এটা শুধু ব্যাকরণ অনুসারে যে ভুল এটা বোঝানোর জন্য আমরা বর্তমানে এই গুরুচণ্ডালী দোষ শব্দটা ব্যবহার করে থাকি। এবার আমরা সাধু ভাষা এবং চলিত ভাষার দিকে একটু নজর দিই। সাধু ভাষা কি? ধরো আমি যদি তোমার সামনে 2-3টা বাক্য দিয়ে বলি এখান থেকে কোন বাক্যটা আসলে সাধু ভাষায় লেখা, কোনটা চলিত ভাষায় লেখা, তুমি হয়তো বলতে পারবে। কিন্তু তোমার কাছে যদি প্রশ্ন করি যে সাধু ভাষা কাকে বলে, তখন কিন্তু তুমি আবার একটু চিন্তায় পড়ে যাবে। এটা কিভাবে উদাহরণটা লিখবো, কিভাবে লিখবো, এটা সংজ্ঞাটা কিভাবে আসবে। খুবই সহজ, খেয়াল করো। বলছে কি, বাংলা ভাষায় যে বিশেষ রীতির আশ্রয়ে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণাঙ্গ অক্ষুণ্ণ থাকে, তাই হচ্ছে সাধু ভাষা। এই যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদ, ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণাঙ্গতা অক্ষুণ্ণ থাকবে যে রীতিতে, সেটাই হচ্ছে সাধু ভাষা। সেই রীতিটাকেই বলছে সাধু ভাষার রীতি। যেমন ক্রিয়াপদের উদাহরণ কি হতে পারে? করিতেছি, যাইতেছি, হইতেছে, এরকম। আবার সর্বনাম পদের উদাহরণ কি হতে পারে? ওই যে তাহারা, তাহাদের, তাহার, এইরকম যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলো তো সর্বনাম, পূর্ণ রূপ। সাধু ভাষার ক্ষেত্রে এরকম ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণ রূপ ব্যবহৃত হবে। তো সাধু ভাষার বিবেচ্য বিষয়সমূহ কি কি, তাহলে একটু খেয়াল করি। প্রথমে যেটা বলেছিলাম আমরা, এই যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণাঙ্গতা থাকবে, অক্ষুণ্ণ থাকবে, অর্থাৎ এটাই এখানে বলা হচ্ছে যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণাঙ্গ ব্যবহার হবে, অপূর্ণাঙ্গ না। আর কি হবে? সাধু ভাষার ক্ষেত্রে তৎসম অব্যয়ের ব্যবহার হয়। তৎসম অব্যয় তো সাধারণত 2 ধরনের, তৎসম অব্যয় এবং অতৎসম অব্যয়। তো তৎসম অব্যয়ের উদাহরণ কি হতে পারে? ওই যে অদ্যবধি, কদাচিৎ, সহিত,
এরকম অব্যয় যেগুলো আছে সেই অব্যয়গুলো ব্যবহার করে সাধু ভাষার ক্ষেত্রে। সাধু ভাষা আর কি হয়, অত্যধিক ব্যাকরণ অনুসারে মার্জিত শব্দের ব্যবহার হয়। মানে ব্যাকরণ অনুসারে মার্জিত শব্দ, তাও ওই যে সংস্কৃত থেকে, সংস্কৃত ব্যাকরণ সিদ্ধ যে উপাদানগুলো আছে, সংস্কৃত ব্যাকরণকে মেনে যেসব শব্দগুলো গঠিত হয়েছিল সেগুলোই বেশি ব্যবহার করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় সাধু ভাষার ক্ষেত্রে। এরপরে দেখা যাক সন্ধিও শব্দের, সন্ধি ও তৎসম শব্দের পূর্ণাঙ্গ ব্যবহার হয় এখানে। সন্ধি ও সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে দেখা যায় যে এই শব্দ, সমাসবদ্ধ শব্দ ব্যবহারের একটা ঝোঁক আছে সাধু ভাষার ক্ষেত্রে। যেমন যদি আমি বলি যে পা থেকে মাথা পর্যন্ত লোকটা পোশাকে ঢেকে আছে, এইটা যদি বলি তাহলে সাধু ভাষা না বলে আমি যদি চলিত ভাষায় বলি তাহলে এভাবে লিখতাম যে লোকটা পা থেকে মাথা পর্যন্ত পোশাকে ঢেকে আছে। কিন্তু সাধু ভাষার ক্ষেত্রে এই যে পা থেকে মাথা পর্যন্ত এটা না বলে এটার সমাসবদ্ধ পদটাকে ব্যবহার করতে চায়, সমাসবদ্ধ শব্দ ব্যবহার করতে চায়। সেখানে কি ব্যবহার করতো, সেখানে ব্যবহার করা হতো এরকম যে আপাদমস্তক লোকটা, মানে আপাদমস্তক লোকটা পোশাকে আবৃত হয়ে আছে, আপাদমস্তক লোকটা পোশাকে আবৃত হয়ে আছে। যে আপাদমস্তক এরকম সমাসবদ্ধ শব্দ বেশি ব্যবহার করার, লক্ষ্য করার, মানে বেশি ব্যবহার এখানে সাধু ভাষায় ঘটে থাকে। সাধু ভাষার যে পদবিন্যাস প্রণালী সেটা মূলত ইংরেজি গদ্য সাহিত্যের আদলে গড়ে উঠেছে। কারণ সাধু ভাষাটাও তো মানে কৃত্রিম ভাষা। এখানে তাই একটা জিনিস লক্ষ্য করা যায় যে এটা যখন তারা গড়ে তুলছে, যারা গড়ে তোলার চেষ্টা করছে একটা ভাষা রীতি, বাংলা গদ্য রীতি, তখন তারা ইংরেজির দ্বারস্থ হয়েছে। তোমরা জানো যে একটা সময় পর্যন্ত আমাদের বাংলা ভাষায় এই গদ্য রীতি ছিল না। আগে যেটা ছিল সেটা হলো পদ্য, পদ্য আকারে পদ্য লেখা হতো। পদ্য আকারে কেন লেখা হতো, কারণ পদ্যের মধ্যে একটা সুর আছে, একটা ছন্দ আছে, এবং সুর এবং ছন্দ দিয়ে যখন বলা হয় তখন সেটা মানুষের মনে অনেক দিন স্থায়ী থাকে। তো সেইটাকে লক্ষ্য রেখেই সাধারণত পদ্য আকারে আমাদের যত সব লেখা সেগুলো লেখা হয়েছিল। যেমন সেই লাইলি মজনু কিংবা আরও যেসব গ্রন্থ লিখেছিলেন ব্যক্তিবর্গরা, তখন এই গদ্য রীতিতে না লিখে তারা কিন্তু পদ্যতে লিখেছেন, কারণ গদ্য তখন পর্যন্ত গড়ে ওঠেনি ওইভাবে। তো গদ্য রীতি যখন 19 শতকে গড়ে তোলা হচ্ছে তখন মূলত তাদের সামনে ছিল এই ইংরেজি গদ্য সাহিত্যের আদল। সেই ইংরেজি গদ্য সাহিত্যের আদলটাকে তারা বেছে নিয়েছেন এবং ওই ইংরেজি গদ্য সাহিত্যের পদবিন্যাস প্রণালীকে তারা অনুসরণ করেছেন। তো সাধু রীতিতে এই ইংরেজি পদবিন্যাস প্রণালীর অনুসরণটা দেখা যায়। তো এইভাবে মূলত তারা একটা পরিকল্পিত মার্জিত গদ্য রীতি প্রচলন করার চেষ্টা করেছেন সাধু ভাষা, যেটার নাম হচ্ছে পরবর্তীতে সাধু ভাষা। এবং এটার তারা লৈখিক গদ্য হিসেবে ব্যবহার করত। সাধারণত মুখের ভাষা কিন্তু নর্মালভাবে যখন কথা বলতো, সাধারণভাবে যখন কথা বলতো, তখন কিন্তু বর্তমানে যে চলিত রীতি সেটা অনুসারে কথা বলতো। কিন্তু তারা যখন লিখত, পণ্ডিত ব্যক্তিরা যখন লেখালেখি করত, তখন এই সাধু ভাষায় লিখত। তো সাধু ভাষা যারা অনুসরণ করেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ কে কে একটু দেখি। প্রথমে এই নাম আসে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় প্রথম এই যে একটা সাধুজনের ভাষা, একটা লিখিত ভাষা গড়ে উঠেছে, সেই ভাষাটার একটা নামকরণ করেছিলেন। তিনি এটার নাম দিয়েছিলেন সাধু ভাষা। সাধু ভাষা নামে তিনি এই ভাষাটার প্রথম অভিহিত করেছিলেন, যেটার নাম হওয়া উচিত হবে সাধু ভাষা। তো এই সাধু ভাষা রাজা রামমোহন রায় প্রথম তো নামকরণ করছেন, তিনি নিজেও লেখালেখি করছেন এই ভাষাতে, এই ভাষা রীতিতে। এরপরে আসে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার বড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ ব্যক্তিবর্গের নাম। তারা সবাই এই সাধু ভাষা অনুসরণ করে লেখালেখি করেছেন। এটা গেল সাধু ভাষার কার্যক্রম। এবার আমরা দেখি চলিত ভাষার দিকে। চলিত ভাষার সংজ্ঞাটা একটু দেখে নেওয়া যাক। কি বলছে, যে সাহিত্যিক ভাষার পদ ব্যবহারে এবং বাক্য গঠনে চলিত কথন ভঙ্গির ধারাকে প্রধানভাবে অনুসরণ করা হয়, সেই ভাষাকে বলা হয় চলিত ভাষা। পদ ব্যবহার এবং বাক্য গঠন
দুইটার ক্ষেত্রেই মূলত চলিত যে কথন ভঙ্গি মানে মুখের ভাষা, চলিত কথন ভঙ্গি, কথা মানে তো কথন মানে এখানে কথা, যে কথার যে ভঙ্গি মানে আমরা নর্মালভাবে যেভাবে কথা বলি সেই ভঙ্গিটাই যখন ব্যবহার করা হয় যে ভাষারীতিতে, সেই ভাষারীতিটাকে বলছে চলিত ভাষা। এই চলিত ভাষার বিবেচ্য বিষয় কি কি? চলিত ভাষার প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে সংকুচিত ক্রিয়া এবং হ্রস্বকৃত সর্বনাম পদের ব্যবহার। মানে ক্রিয়াপদ এবং সর্বনাম পদ, এই যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদ দুইটাই আসলে সংক্ষিপ্ত আকারে ব্যবহার হবে, সংক্ষিপ্ত আকারে হয়। আমরা ঠিক মুখে যেভাবে সংক্ষিপ্ত আকারে উচ্চারণ করি সেটাই এখানে ব্যবহার হবে চলিত ভাষার ক্ষেত্রে। যেমন করিতেছি না বলে আমরা বলছি করছে, কিংবা তাহার না বলে আমরা বলছি তার, এরকমভাবেই শব্দগুলো ব্যবহার হবে। তদ্ভব অব্যয়ের ব্যবহার হবে। আমরা এর আগে দেখেছিলাম চলিত ভাষার তো দেখছি তদ্ভব, কিন্তু সাধু ভাষার ক্ষেত্রে দেখেছিলাম যে তৎসম অব্যয়ের ব্যবহার হবে। সেখানে আমরা উদাহরণ হিসেবে বলছিলাম যে কদাচিৎ, সহিত এরকম শব্দ ব্যবহার হবে। কদাচিৎ মানে কখনো, সহিত মানে সাথে, কিন্তু সাধু ভাষার ক্ষেত্রে ব্যবহার করতো কদাচিৎ আর সহিত। কিন্তু তদ্ভব অব্যয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে কদাচিৎ ব্যবহার না করে বলছে কখনো, আবার সহিত না বলে বলা হচ্ছে সাথে। তো এরকম ভাবে তদ্ভব অব্যয়ের ব্যবহার লক্ষ্য করা যায় চলিত ভাষার ক্ষেত্রে। এরপরে অতৎসম শব্দের বহুল ব্যবহার হয়। অতৎসম শব্দ মানে ওই যে তদ্ভব, দেশি, বিদেশি এ জাতীয় যে শব্দ আছে। কিন্তু সাধু ভাষার ক্ষেত্রে আমরা দেখেছিলাম তৎসম শব্দের বহুল ব্যবহার হয়। তৎসম মানে সংস্কৃত ব্যাকরণ অনুসারে যে শব্দগুলো, যেগুলো শুদ্ধ মার্জিত, সেই শব্দগুলোই সাধু ভাষার ক্ষেত্রে ব্যবহার হতো। তৎসম মানে তো জানো সংস্কৃত, তো সে এই তৎসম শব্দগুলো সাধু ভাষায় বেশি ব্যবহার হয়, আর চলিত ভাষায় ব্যবহার হয় অতৎসম শব্দ। এবং সেক্ষেত্রে দেশি বিদেশি সমস্ত শব্দই কিন্তু অতৎসম শব্দ, এইগুলো ব্যবহার হয় এই চলিত ভাষার ক্ষেত্রে। সমাসবদ্ধ শব্দ ভেঙে লেখার একটা প্রবণতা লক্ষ্য করা যায় চলিত ভাষার ক্ষেত্রে। যেমন আমরা ওই যে বলছিলাম যে সাধু ভাষায় হয়তো বলা হতো, একটা লেখা হচ্ছে এরকম যে আপদ মস্তক লোকটি পোশাকে আবৃত হইয়া আছে, কিন্তু আমি যদি এটা চলিত ভাষায় লিখতাম তাহলে বলা হতো এরকম, লেখা হতো যে পা থেকে মাথা পর্যন্ত লোকটা পোশাকে ঢেকে আছে। পা থেকে মাথা পর্যন্ত এই শব্দটা আমরা ব্যবহার করতাম, মানে সমাসবদ্ধ শব্দটাকে আমরা ভেঙে ব্যবহার করি সাধারণত চলিত ভাষার ক্ষেত্রে। কিন্তু সাধু ভাষায় সেটা করা হয় না। সাধু ভাষায় সমাসবদ্ধ শব্দটাকে লেখার চেষ্টা করে, আর চলিত ভাষার ক্ষেত্রে সমাসবদ্ধ শব্দটাকে ভেঙে লেখার একটা চেষ্টা করে। এরপরে কি বলছে? অত্যধিক ব্যাকরণ অনুসারী না হয়ে মানুষের মুখের ভাষার প্রাধান্য দেওয়া হয়। মানে মানুষ ঠিক মুখের ভাষায় যেভাবে কথা বলে চলিত ভাষায় সেটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। লেখকের মনোভাব অনুসারী পদবিন্যাস প্রণালী অনুসরণ করা হয় এই চলিত ভাষার ক্ষেত্রে। মানে ঠিক লেখকের মনোভাব অনুসারে তিনি যেমনটা মনে করেন যে আমি এইভাবে সাজালে পদটাকে, মানে পদগুলো বা শব্দগুলো যেভাবে সাজালে আমি আমার মনের ভাবটা এইভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, তিনি ঠিক সেভাবেই সেটা উপস্থাপন করার চেষ্টা করেন বা লেখেন। তার একটা নিজস্ব স্বাধীনতা আছে। এজন্য দেখবা যে এক একজন লেখকের লেখার স্টাইলের মধ্যে একটা অন্য ভিন্নতা আছে। এক একজন লেখকের লেখার মানে গদ্য, সবাই গদ্যই লিখছেন, কিন্তু তাদের গদ্যের মধ্যেও যেন একটা ভিন্নতা আছে, এবং ভিন্নতা তৈরি হয় ওই যে তার লেখকের পদবিন্যাস, মানে লেখকের নিজস্ব যে পদবিন্যাস প্রণালী সেটার আলোকেই। তো চলিত ভাষার ক্ষেত্রে এরকম লেখকের মনোভাব অনুসারী পদবিন্যাস প্রণালীর ব্যবহার হয়ে থাকে। এবার দেখা যাক চলিত ভাষা অনুসরণকারী উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ আসলে কারা। প্রথমে যে নামটি আসে প্রমোদ চৌধুরী। তোমরা জানো যে তিনি সবুজপত্র পত্রিকা বের করেছিলেন 1914 সালে। তো তখন তার একটা লক্ষ্য ছিল, মানে মুখের ভাষাটা লেখার ভাষাতেও রূপান্তরিত করার। মানে মুখে আমরা যে ভাষায় কথা বলি ঠিক সেই ভাষায় লেখালেখি করা যায় কিনা, এরকম একটা ভাবনা থেকেই তিনি এই সবুজপত্র পত্রিকার মাধ্যমে সেটার প্রচার করতে থাকলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকেও তিনি অনুরোধ করেছিলেন যেন সবুজপত্র পত্রিকায় লেখালেখি করেন ওই চলিত ভাষায়। তো প্রমোদ চৌধুরীর এই ডাকে সাড়া দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরও তখন
এই চলিত ভাষায় লেখালেখি শুরু করলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর যখন লেখালেখি করছেন তখন তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ব্যাপক জনপ্রিয়তাও আছে অলরেডি। তো এই জনপ্রিয়তার উপর ভিত্তি করে তার লেখাটা সব স্তরের মানুষের কাছে আস্তে আস্তে পৌঁছাতে থাকলো। সময়েরও পরিবর্তন হলো। একটা সময় দেখা গেল যে প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্য কুমার সেনগুপ্ত কিংবা বুদ্ধদেব বসু প্রমুখ ব্যক্তিবর্গের মতো ব্যক্তিরা এই চলিত ভাষায় লেখালেখি করে সাধারণ মানুষের দোরগোড়ায় একেবারে খুব জনপ্রিয় করে তুলেছেন। তো এইভাবে চলিত ভাষা এবং সাধু ভাষার বিষয়টি আমাদের কাছে মনে হয় পরিষ্কার হয়ে উঠেছে। এবার দেখা যাক সাধু ভাষা এবং চলিত ভাষার ব্যবহার এই বিষয়টির দিকে। সাধু ভাষা সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? সাধু ভাষা যেহেতু কৃত্রিম এবং ওই একটু ভাবগাম্ভীর্যপূর্ণ, তাই সাধারণত ভাবগাম্ভীর্যপূর্ণ যেসব শব্দের প্রয়োজন পড়ে সেই শব্দগুলোর ক্ষেত্রে এই সাধু ভাষা থেকে বর্তমানে শব্দ গ্রহণ করা হয়। তবে সাধু ভাষায় লেখার ব্যাপারটা এখন অনেকটা উঠেই গেছে, এখন মানুষ আর তেমন লেখে না, যদিও 2-4 জন হয়তো এখনো লেখেন। যেমন তোমরা একজন বিখ্যাত ব্যক্তি সলিমুল্লাহ খানের নাম শুনেছ, তিনি সাধু ভাষায় লেখার চেষ্টা করেন, লেখেন। তার ভাষ্যটা এরকম যে যেহেতু আমাদের বাংলাদেশের সংবিধান সাধু ভাষায় লেখা, এজন্যই তিনি সাধু ভাষায় লেখেন। তো এর বাইরেও মোটামুটি অনেকে হয়তো 2-1 জন লেখার চেষ্টা করেন, কিন্তু মোটা দাগে আমরা যদি বলতে চাই তাহলে চলিত ভাষাই বর্তমানে এখন সব স্তরেই চলে, সব স্তরেই সমস্ত জায়গাতেই অনুসরণ করা হয়ে থাকে। কারণ চলিত ভাষা ওই যে নাটক, সংলাপ কিংবা বক্তৃতার সমস্ত জায়গাতেই কিন্তু চলিত ভাষা সাবলীলভাবে ব্যবহার করা যায়। সেই দৃষ্টিকোণ থেকেই বর্তমানে চলিত ভাষাটা বহুল ব্যবহৃত হয়ে উঠছে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্ত রাখছি। আশা করছি তোমরা আজকের এই অনলাইন ক্লাসে সাধু এবং চলিত ভাষার বিষয়টি নিয়ে যে প্রশ্ন ছিল সেটার সমাধান হয়েছে। আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।